নদ নদীর পানি বৃদ্ধি ও ভাঙনের আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। লালমনিরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী সাব্বির আহমেদ, সুনামগঞ্জ থেকে আমির মাহবুব। আমরা শুরুতেই চলে যাব লালমনিরহাটের সাব্বিরের কাছে। সাব্বির, আপনি আমাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমাকে আপনার কাছ থেকে একটু জানতে চাই, তিস্তা পাড়ের বর্তমান পরিস্থিতি জানতে চাই। যেমনটি আসলে আমরা জানছিলাম যে পানি কমে যাওয়ার পরে বিভিন্ন রকমের যে ভাঙন সেটা দৃশ্যমান হচ্ছে। আপনার কাছে জানতে চাই যে বর্তমান কি পরিস্থিতি দেখছেন? রৌফ, আসলে গতকালকে যে বন্যার পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র যে আজকে বন্যার পূর্বাভাসের তথ্য দিয়েছিল, আসলে সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বিকেল 3টার যে তথ্য রয়েছে সেই বিকেল 3টার তথ্য মতে বিপদসীমা প্রায় 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এক কথায় তিস্তার পানি কিন্তু বাড়া কমার মধ্যে রয়েছে। এর মধ্যে লালমনিরহাটের যে বেশ কয়েকটি নিম্ন অঞ্চল রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু কিছুটা জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আজকে বিকাল 6টা পর্যন্ত কিন্তু পানি বাড়ার একটা পূর্বাভাস তারা দিয়েছে। যদি 6টা পর্যন্ত পানি বৃদ্ধি না পায় তাহলে হলো স্বল্পমেয়াদী যে বন্যার কথা তারা বলেছিল সেই বন্যাটি আশঙ্কা মুক্ত কিছুটা বলা যাচ্ছে। এরই সাথে যে পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু লালমনিরহাটের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু ভাঙ্গনের প্রবণতা দেখা দেয়। বিশেষ করে লালমনিরহাটের আদিতমারি উপজেলার যে মহিষকোছা রয়েছে সেই মহিষকোছায় কিন্তু বেশ ভাঙ্গনের প্রবণতা দেখা যায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমারের সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে যে জিও ব্যাগ রয়েছে সেই পর্যাপ্ত জিও ব্যাগ নিয়ে তারা প্রস্তুত রয়েছে। জেলার কোথাও যদি ভাঙ্গন দেখা দেয় এবং যে বাঁধ রয়েছে বাঁধ ভাঙ্গন দেখা দেয় তারা কিন্তু সেটি খুব দ্রুত সেটি মেরামত করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এরই মাঝে লালমনিরহাটের কিন্তু বেশ আমন ধানের বেশ কিছু চারার ক্ষয়ক্ষতির তথ্য আমরা পেয়েছি। কৃষকরা জানিয়েছেন যে এই প্রায় 4বার তাদেরকে কিন্তু বন্যার মুখোমুখি হতে হলো। তাদের একটাই দাবি হচ্ছে যে তিস্তার যেন মহাপরিকল্পনাটা বাস্তবায়ন হয়। যে মহাপরিকল্পনার কথা সরকার এই বর্তমান সরকার নির্বাচনী ইস্তেহারে দিয়েছিল, তারা কিন্তু তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়নের জন্য বারবার আমাদেরকে সেই কথাটাই বলছিল। রৌফ, এই হচ্ছে লালমনিরহাটের তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা শেরপুরে যেতে চাই সহকর্মী মুরাদ হোসেনের কাছে। মুরাদ, আপনার কাছে একটু শেরপুরের অবস্থা জানতে চাই। শেরপুরে কি অবস্থা দেখছেন? সেখানে যেহেতু পানি কমে গিয়েছে, ভাঙন দৃশ্যমান হচ্ছে, স্থানীয় এলাকাবাসীরা আসলে কি বলছে জানতে চাই। আসলে যেমনটি বলছিলেন, গত রাত থেকে টানা বৃষ্টি এবং কি ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের যে প্রধান প্রধান নদীগুলো রয়েছে প্রতিটি নদ নদীতেই কিন্তু পানি বাড়তে শুরু করে। কিন্তু সকাল থেকে এই পর্যন্ত পানি বাড়লেও আমরা দেখেছি যে চেল্লাখালী নদীতে কিন্তু 354 সেন্টিমিটারের উপর বিপদ সীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়। ফলে যে চেল্লাখালী নদীর বিভিন্ন জায়গায় যে পাড় রয়েছে, পাড় উঠছে, লোকালয়ে পানি ঢুকে এবং কি যে পূর্বের যে ভাঙন রয়েছে সেই ভাঙনগুলো দিয়েও কিন্তু লোকালয়ে পানি ঢুকে। আমরা দেখেছি যে আমন ধানের যে বীজতলা রয়েছে, বীজতলাগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পাড়ে কলসপাড় ইউনিয়নে। এই কলসপাড় ইউনিয়নে পূর্বের যে একটি ভাঙন ছিল সেই ভাঙন দিয়ে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে, নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আমরা যেটুকু দেখেছি যে এখানে কিন্তু প্রায় 8 থেকে 10টি গ্রাম এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রায় শতাধিক পরিবার কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে, যার কারণে কিন্তু মাছের ঘের থেকে মাছ ভেসে যাচ্ছে এবং কি যে বসত বাড়ি রয়েছে বসত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে। তবে স্থানীয় যে দাবি, তারা হচ্ছে একটি দাবি যেন প্রশাসন থেকে স্থায়ী বেড়িবাঁধ করে দেওয়া হয়, তাহলেই হয়তোবা মুক্তি পাবে, এমনটি কিন্তু প্রত্যাশা স্থানীয়দের। এই ছিল শেরপুরে নদী ভাঙনের সর্বশেষ। মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা সুনামগঞ্জে যেতে চাই সহকর্মী আমির মাহবুবের কাছে। আমির, আপনার কাছে একটু জানতে চাই সুনামগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন, সেখানকার বর্তমান অবস্থা কেমন দেখছেন, পানি বাড়ছে নাকি কমছে, এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। রৌফ, দেখুন যে সুনামগঞ্জে গতকাল থেকে ভারী বর্ষণ অব্যাহত আছে এবং আপনাকে যদি বলি যে সুনামগঞ্জে গতকালকে 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লাউরের গড়ে
78 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখোলা যে পয়েন্ট আছে সেখানে বৃষ্টিপাত 203 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ধারাবাহিক ভারী বর্ষণের ফলে কিন্তু সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা তৈরি হয়েছে। আপনাকে যদি মেঘালয়ের একটু সূত্র বলি, মেঘালয়ের আজকে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত বলা যেতে পারে। 279 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ের ছেড়াপুঞ্জিতে। এই ছেড়াপুঞ্জির পানিটুকুই মূলত সুনামগঞ্জে এসে প্রবেশ করছে এবং আপনাকে বলি, দেখুন যে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত সুনামগঞ্জের যে সুরমা নদী আছে সেটির পানি 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার যে সুরমা নদী আছে সেই নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া শুরু হয়েছে এবং একই সাথে দেখানোর চেষ্টা করছি প্রবল স্রোত কিন্তু নদীতে আছে, অর্থাৎ ওঝান থেকে পানি তীব্র বেগে নেমে আসছে। এর ফলশ্রুতিতে কিন্তু নদীতে তীব্র স্রোত তৈরি হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে পরিমাণ বৃষ্টিপাত আছে বৃষ্টিপাত যে পরিমাণ আছে। একই সাথে যেটি বলা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার ভেতরে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেই সুনামগঞ্জ সহ 10টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো রফ, এই ছিল সুনামগঞ্জের সুরমা নদীর পাড় থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে কুড়িগ্রাম থেকে মোহাম্মদ জুবাইর যুক্ত হয়েছেন। আমরা একটু জুবাইরের সাথে কথা বলতে চাই। জুবাইর, আপনার কাছে একটু কুড়িগ্রামের অবস্থা জানতে চাই। কুড়িগ্রামের তিস্তা পাড়ের অবস্থা কেমন দেখছেন? পানি কমছে, দৃশ্যমান হচ্ছে বিভিন্ন রকমের ভাঙন। আপনার কাছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। কুড়িগ্রামের সকল নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে কুড়িগ্রামের নদ নদীগুলোর পার্শ্ববর্তী যে নিম্নাঞ্চল সমূহ রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি ফসলি জমি তলিয়ে যাওয়ার দৃশ্য। আমার কাছে এই মুহূর্তে যে তথ্য এসেছে, কুড়িগ্রামে দুপুর 2টা পর্যন্ত ধরলার যে কুড়িগ্রাম পয়েন্ট রয়েছে সেখানে 11 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তারুক শিমুলবাড়ি যেটি পয়েন্ট রয়েছে সেটিতে কিন্তু 9 সেন্টিমিটার। আর দুধকুমোরে সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পেয়েছে, সেখানে 20 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্রের নুনখাওয়া পয়েন্টে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্রের যে হাতিয়া পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 10 সেন্টিমিটার, চিলমারিতে 3 সেন্টিমিটার এবং তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এর আগে 2 দফায় পানি বৃদ্ধি পাওয়ায় সেখানকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার যে খবর, তার মধ্য দিয়ে কিন্তু বহু ফসলি জমি, বিশেষ করে এই মুহূর্তে যে সকল চাষ চরাঞ্চলে হচ্ছে, কাউন থেকে শুরু করে ভুট্টা থেকে শুরু করে চীনা, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা কিন্তু তেল সার সব মিলিয়ে খরচ করে তারা একদম এই সকল জিনিস কিন্তু পানিতে একদম ফেলে দিতে হচ্ছে। এ সকল কিন্তু আর তারা ঘরে তুলতে পারেনি। এছাড়া পাটের আবাদও কিন্তু এবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অতিবৃষ্টির কারণে তাদের পাট কিন্তু সঠিকভাবে পাটের কিন্তু সঠিকভাবে গ্রোথ হয়নি। সব মিলিয়ে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার তৃতীয়বারের মতো পানি বাড়লে, প্লাবন হলে সেক্ষেত্রে কিন্তু কৃষকদের দুশ্চিন্তার কোনো শেষ থাকবে না। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদীগুলোর পানি বৃদ্ধির সর্বশেষ। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।